ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। আজকে আমরা আরও একটি ছোট্ট গল্পকে ইংরাজিতে ট্রান্সলেট করব। এই ক্লাসগুলি তোমাদের খুব কাজে লাগছে জেনে আমি খুব খুশি হয়েছি। তাহলে এসো আজকের ক্লাস আমরা শুরু করি। আজকে আমি আবারও একটা ছোট্ট গল্প নিয়ে নিয়েছি, যার একটা একটা সেন্টেন্স আমি লিখব আর তাকে ইংরাজিতে ট্রান্সলেট করব। তোমরা কি করবে না, বাংলা সেন্টেন্সটা দেখার পরেই ভিডিওটা পজ করবে, করে নিজে নিজে ট্রান্সলেট করবে, করে আমার সাথে মেলাবে। তাহলেই তুমিও কতটা শিখতে পেরেছো বা তোমার কতটা উন্নতি হচ্ছে তুমিও মেপে নিতে পারবে। তাহলে এসো আজকের ক্লাস শুরু করি। আজকে যে গল্পটা আমি নিয়েছি সেটা হলো নেকড়ে ও ছাগল। এই গল্পটি দেখো, সেন্টেন্সগুলো গল্পের বইতে যেমন ছিল আমি কিন্তু তেমনই নিয়েছি, কোনো রকম সহজ করে নিইনি। কিন্তু আমি তোমাদের আগে একাধিক ক্লাসে শিখিয়েছি কিভাবে বড় বড় সেন্টেন্সকে, বাংলায় বড় বড় বাক্য থাকলে তাকে ইংরেজিতে সহজেই ট্রান্সলেট করতে হয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে। প্রথমে সাবজেক্টটা করব ইংরাজিতে ট্রান্সলেট, তারপরে শেষে ক্রিয়াপদ থাকে সেখানে চলে যাব। এইবার উল্টো দিকে একে একে আমরা ট্রান্সলেট করে আসব। এইভাবেই আমি কিন্তু তোমাদের ট্রান্সলেট করতে শিখিয়েছিলাম। বেশ কয়েক লক্ষ ছাত্রছাত্রী সেই ভিডিওটি অলরেডি দেখেছে। তাহলে দেখো, একটা খাড়াই পাহাড়ের উপরের ধাপে একটা ছাগল নির্জনে মনের আনন্দে ঘাস খাচ্ছিল। সেন্টেন্সটা দেখে হয়তো তুমি ভাবছো যে স্যার সেন্টেন্সটা তো বেশ কঠিন, কিন্তু আমরা এটাকে খুব সহজেই ইংরাজিতে ট্রান্সলেট করে নিতে পারবো। একটুখানি দেখো, আমরা প্রথমেই করব কি না, এখানে যে বাংলা কথাগুলো আছে এর কোনোটার তুমি ইংরাজি জানো না এমন আছে কি না আগে আমরা বের করে দেখে নেব। যেটার তুমি ইংরাজি জানো না আমি তোমাকে আগে বুঝিয়ে দিচ্ছি, তুমি দেখো তো। প্রথমেই আছে একটি খাড়াই পাহাড়। খাড়াই মানে যেটা বেশি ঢালু নয়, লম্বা। এর ইংরাজি হলো স্টিপ, STEEP। পাহাড়ের ইংরাজি হিল জানো। উপরের ধাপে, ধাপের ইংরাজি স্টেপ, STEP। নির্জনে এর অনেক ইংরাজি আছে, একটা হলো ইন সলিটিউড, আর খুব সহজ ইংরাজি বলতে চাইলে বলবো অ্যালোন। মনের আনন্দে, একেও তাই অনেক রকম ইংরাজি বলা যায়, আমি তোমাদের বলছি সহজেই বলো মনের আনন্দে মানে হ্যাপিলি। ঘাস খাচ্ছিল, এই দেখো খাচ্ছিলর ইংরেজি, খাওয়ার ইংরাজি ইট, আর ঘাসের ইংরাজি গ্রাস। কিন্তু তুমি যদি বলো ঘাস খাচ্ছিল, এই দুটোকে একসঙ্গেও একটা ইংরাজি রয়েছে, তাকে বলে গ্রেজ, GRAZE। গ্রেজ মানে হলো গরু ছাগল ইত্যাদি গবাদি পশুর ঘাস খাওয়া, মানে চড়া, চোর ছিল, এটাকে একসঙ্গে গ্রেজ বলা যায়। তা তোমার এই ওয়ার্ডটা মনে না পড়লে তুমি ইটিং গ্রাস বলবে, তাহলেও হবে। সহজে ইংরাজি বলতে পারাটাও কম ক্রেডিট নয়। প্রথমেই আমরা ভার্বটাকে আন্ডারলাইন করে নেব। খাচ্ছিল, আমি তোমাদের আগেই বলেছি যে বাংলা ক্রিয়াপদে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই তুমি বাংলা ক্রিয়াপদটাকে সবার শেষে খুঁজে পাবে। এই হলো ক্রিয়াপদ। এইবার সাবজেক্ট সেন্টেন্সটির মধ্যে কোথায় লুকিয়ে আছে এটি পাওয়ার জন্য ওই ক্রিয়াপদটাকে প্রশ্ন করব। তাহলে আমি তোমাদের আগে শিখিয়েছিলাম, আমি সেটাকে আবার একটু মনে করিয়ে দিচ্ছি। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। কিন্তু বাংলাকে ইংরাজিতে ট্রান্সলেট করার সময় কোথাও আমি অবজেক্ট তোমাকে বের করতে বলিনি, কিন্তু কারণ তুমি যখনই বাংলা সেন্টেন্সটা ক্রিয়াপদটা বলে উল্টো দিকে যাবে অটোমেটিক অবজেক্ট তুমি পেয়ে যাবে। তাহলে দেখো সাবজেক্ট কিভাবে খুঁজে পাবো না, খাচ্ছিল, কে খাচ্ছিল না একটা ছাগল, এই হলো সাবজেক্ট। এইবার আমরা করব কি, এই সাবজেক্টের প্রথমে ইংরাজিটা লিখব, একটি ছাগল, আ গোট। এবারে ক্রিয়াপদ ভার্ব লিখতে হবে, কারণ সেন্টেন্সে ইংরাজি লেখার নিয়মই হলো সাবজেক্ট ভার্ব তারপরে অবজেক্ট এবং বাকিটা লিখতে হয় বা বলতে হয়। আ গোট খাচ্ছিল, তাহলে খাওয়ার কাজটা চলছিল, কন্টিনিউয়াস অ্যাকশন বোঝাচ্ছে, তার মানে কন্টিনিউয়াস টেন্স। আমি আগের ক্লাসে শিখিয়েছি, আর স্পোকেন ইংলিশের 3 নম্বর ক্লাসটাতেও আমি খুব ভালোভাবে এটা শিখিয়েছি, আর টেন্সের ক্লাসে তো আমি খুব বিস্তারিত বুঝিয়ে দিয়েছি। তোমরা যারা টেন্সের ভিডিওটা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, তোমরা টেন্সটা তোমাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে। এবার দেখো, আ গোট খাচ্ছিল, ওয়াজ ইটিং ঘাস। এবার উল্টো দিকে আসতে হবে একে একে, গ্রাস। তাহলে ইটিং গ্রাসকে একসঙ্গে বলতে পারি ওয়াজ গ্রেজিং, তোমার যদি মনে থাকে তুমি সেটাও বলতে পারো, ওয়াজ গ্রেজিং। এইবারে কি আছে, মনের আনন্দে, হ্যাপিলি। তারপরে আছে দেখো
নির্জনে মানে ইন সলিটিউড SOLITUDE অথবা অ্যালোন। পরপর বলে বলে আসছি। কোথায় না পাহাড়ের একটা খাড়াই পাহাড়ের উপরের ধাপে একটা খাড়াই পাহাড়ের অন দ্য টপ স্টেপ অথবা অন দ্য টপ বললেই হবে, অন দ্য টপ একটা খাড়াই পাহাড়ের অফ আ স্টিপ হিল, অফ আ স্টিপ রক, ছোট পাহাড়কে রক দিয়েও বলা যায় যাকে, অফ আ স্টিপ হিল। এবার দেখো তাহলে সেন্টেন্সটা কি হয়েছে। আ গোট ওয়াজ গ্রেজিং অর ইটিং গ্রাস হ্যাপিলি অ্যালোন অন দ্য টপ অফ আ স্টিপ হিল। আশা করছি তুমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছো এত বড় একটা সেন্টেন্সকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করলাম। সাবজেক্ট বলেছি, তারপরে ভার্ব বলেছি, বলার পরে উল্টো দিক দিয়ে পরপর এক একটা ছোট্ট ছোট্ট ফ্রেজ ধরে ধরে আমরা ইংরাজি বলতে বলতে চলে গেছি। এতেই খুব সুন্দরভাবে সেন্টেন্সটাকে ইংরাজিতে ট্রান্সলেট করা গেল। আরেকটা কথা বলে রাখি, এক একটা বাংলা ওয়ার্ডের ইংরাজি সহজ ইংরাজিও আছে, একটু কঠিন স্ট্যান্ডার্ড ইংরাজিও আছে। তাই আমি বেশিরভাগ সময় ওই সহজ ইংরাজিটাই ব্যবহার করব, কারণ আমাদের চ্যানেলে যারা আমার সাথে ইংরাজি শিখছো আমি ধরেই নিচ্ছি এবং তোমরা বলেওছো যে তোমরা অনেকেই প্রথম শিক্ষার্থী, প্রথম ইংরাজি শিখছো, কাজেই আমি যেন বেশি ভারী ভারী ইংরাজি কথা ব্যবহার না করি। পরের সেন্টেন্স ছিল সেখানে ছিল সবুজ ঘাসের জমি। এখানে দেখো সেখানে ছিল, এই সেন্টেন্সটার মধ্যে কোনো অ্যাকশন নেই। আমি খুব রিসেন্টলি 2-1 সপ্তাহ আগেই একটা ক্লাস নিয়েছিলাম যে ইন্ট্রোডাক্টরি দেয়ার আর ইট কখন ব্যবহার করতে হয়। যারা দেখোনি ওই ক্লাসটা তোমরা দেখে নেবে, অবশ্যই তোমাদের খুব প্রয়োজনীয়। তাহলে কোনো স্থানে কিছু থাকা বোঝাচ্ছে, আর কোনো কিছু অ্যাকশন বোঝাচ্ছে না, কোনো কাজও বোঝাচ্ছে না। কোনো স্থানে কিছু একটা আছে বা ছিল বা থাকবে। তাহলে কোনো স্থানে এই থাকার বিষয় থাকলে তখন দেয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হয়। তাহলে বলবো দেয়ার ওয়াজ আ গ্রিন গ্রাসল্যান্ড, গ্রিন গ্রাসল্যান্ড, অথবা বলা যাবে দেয়ার ওয়াজ আ ল্যান্ড অফ গ্রিন গ্রাস। এর পরের সেন্টেন্সটা দেখো, একটা নেকড়ে শিকারের সন্ধানে ঘুরতে ঘুরতে নিচের এক ধাপে এসে হাজির হলো। তাহলে সেন্টেন্সটা আমরা ট্রান্সলেট করা শুরু করব কিভাবে না, সবার শেষে বলেছি থাকবে ভার্ব, সেই ভার্বটাকে এই যে কে দিয়ে প্রশ্ন করলেই সাবজেক্ট থাকবে। কে এসে হাজির হলো না, একটা নেকড়ে, এই হলো সাবজেক্ট। এর পরের আমাদের কাজ কি না, ভার্বটা সাবজেক্টের পরে ভার্বটা ইংরাজিতে বলে নিয়েই এবারে উল্টো দিকে একে একে আমরা ইংরাজিতে ট্রান্সলেট করতে করতে আসবো। তাহলে প্রথমে আবার আমরা দেখে নিই এই সেন্টেন্সটার মধ্যে এমন কোনো ওয়ার্ড আছে কি না, বাংলা শব্দ যার তুমি ইংরাজি জানো না। একটা নেকড়ে, ওলফ, শিকারের সন্ধানে, শিকারের ইংরাজি হলো হান্ট অর প্রে, PREY, প্রে। তার শিকার করার ইংরাজি হলো হান্ট, HUNT। শিকারের সন্ধানে ঘোরা, একটা ভালো শব্দ তোমাদের শেখাচ্ছি, শিকারের সন্ধানে ঘোরার কিন্তু ইংরাজি আছে প্রাউল, PROWL। অথবা এই ওয়ার্ড মনে না থাকলে তাহলে মুভ বলবো, নিচের এক ধাপে, লোয়ার স্টেপ, অন আ লোয়ার স্টেপ। তাহলে এবারে এসো ইংরাজি লেখা শুরু করি। একটা নেকড়ে, আ ওলফ, হাজির হলো, অ্যাপিয়ার্ড অর কেম। অ্যাপিয়ার্ড বলতে না পারলে বলবে তুমি কেম, এই শব্দ যদি বলতে না পারো। কোথায় এসে হাজির হলো, নিচের এক ধাপে, অন আ লোয়ার স্টেপ। শিকারের সন্ধানে ঘুরতে ঘুরতে, তাহলে শিকারের সন্ধানে ঘোরার ইংরাজি প্রাউলিং বলতে পারি। তাহলে ঘুরতে ঘুরতে প্রাউলিং, অথবা এই প্রাউলিং কথাটা যদি কঠিন লাগে তাহলে বলবো মুভিং অ্যাবাউট ইন সার্চ অফ প্রে, ইন সার্চ অফ প্রে। এবার দেখো তাহলে একটা নেকড়ে, আ ওলফ, হাজির হলো, অ্যাপিয়ার্ড অর কেম, নিচের এক ধাপে, অন আ লোয়ার স্টেপ,
শিকারের সন্ধানে, বা কি উল্টো দিকে আসবো, ঘুরতে ঘুরতে যদি বলি তাহলে মুভিং অ্যাবাউট, আর যদি বলি শিকারের সন্ধানে ঘোরার ইংরাজি বলেছি প্রাউল, তাহলে প্রাউলিং ইন সার্চ অফ প্রে। তাহলে প্রাউলিং বললে তুমি আর মুভিং অ্যাবাউট বলবে না, যে কোনো একটা বলতে হবে, হয় প্রাউলিং আর মুভিং অ্যাবাউট। আমি ধরেই নিচ্ছি যে প্রাউলিং কথাটা তোমাদের কাছে কঠিন, তার তুমি ওটা বললে না, তাহলে বলবে মুভিং অ্যাবাউট ইন সার্চ অফ প্রে, অথবা মুভিং অ্যাবাউট ফর হান্টিং, মুভিং অ্যাবাউট টু হান্ট, এটা বললেও হবে। পরের সেন্টেন্স দেখো, সে দেখতে পেল ওই নধর ছাগলটাকে। বলেছিলাম বেশিরভাগ সময় সেন্টেন্সের বাংলা বাক্যের শেষে থাকে বাংলা ক্রিয়াপদটা, এখানে শেষে নেই, এখানে আছে দেখতে পেল। তার মানে সে ওই নধর ছাগলটাকে দেখতে পেল, ক্রিয়াপদটা এখানে রয়েছে। তাহলে সাবজেক্ট কি, কে দেখতে পেল না সে। আচ্ছা, এবার দেখো তো কোনো শব্দের তুমি ইংরাজি জানো না এমন আছে কি না। তুমি বলবে আছে স্যার, নধর কথাটার ইংরাজি আমি জানি না। নধর মানে হলো বেশ হৃষ্টপুষ্ট, তার মানে একে তুমি ফ্যাট বলতে পারো, মানে মোটা, অথবা হেলদি বলা যায়। হেলদি, ফ্যাট বললে আবার ছাগলটা অপমানিত হতে পারে, যেন হেলদি বলা যাবে। তাহলে দেখো, হি ফাউন্ড, স বললেও চলে, হি ফাউন্ড, সে দেখতে পেল, দ্যাট ফ্যাট অর হেলদি গোট। পরের সেন্টেন্সটা দেখো, কিন্তু ধাপটা এত উঁচু যে লাফিয়ে ওঠা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এখানে দেখো যে দিয়ে দুটো, সেন্টেন্সটা দুটো অংশ আছে, দুটো অংশকে এই যে দিয়ে এটা একটা লিঙ্ক আর দিয়ে জুড়ে দেওয়া আছে। তার মানে এদিকটা এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। প্রথম অংশটা নেব, দেখো কিন্তু ধাপটা এত উঁচু। আমি এর আগে একটা কখন বি ভার্ব ব্যবহার করা যায় আর কখন যায় না, এই একটা ক্লাসে আমি এটা শিখিয়েছিলাম যে কখন বি ভার্ব ব্যবহার করতে হয় আর কখন করতে হয় না। ওখানে বলেছিলাম যে সেন্টেন্সে কোনো ক্রিয়াপদ নেই মানে সাধারণত ওখানে একটা প্রেজেন্ট টেন্সের বি ভার্ব আছে। এনিওয়ে, আশা করছি তোমরা ওটা দেখে নিয়েছো, না থাকলে তোমরা ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটা দেখতে পাবে। কিন্তু ধাপটা এত উঁচু, বাট দ্য স্টেপ ইজ সো হাই দ্যাট, লাফিয়ে ওঠা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এখানে ক্রিয়াপদ কি, ভার্ব হলো হচ্ছে না। কে হচ্ছে না, তার মানে এখানে সাবজেক্ট সেইভাবে এই যে তার, এটা সেন্টেন্সটা একটু ঘুরিয়ে প্যাসিভ ভয়েসে ভয়েস চেঞ্জ করে দেওয়া আছে। তার আমি তোমাকে শিখিয়েছি যে যে সেন্টেন্সগুলো তোমার আটকাচ্ছে তার মানে ওখানে সাবজেক্টটা ঠিক মতো বসানো নেই। তুমি সেন্টেন্সটাকে সহজ করে নাও, এমনভাবে সহজ করে নাও যে সেন্টেন্সটাকে তুমি ইংরাজিতে ট্রান্সলেট করতে পারবে। তাহলে লাফিয়ে ওঠা তার পক্ষে সম্ভব হচ্ছে না, তার মানে হলো সে লাফিয়ে ওখানে উঠতে পারছে না, সে লাফিয়ে উঠতে পারছে না। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা একটু ঘুরিয়ে সহজ করে নিই তাহলে দেখো সেন্টেন্সটা দাঁড়াবে সে লাফিয়ে উঠতে পারছে না। যদি আমরা যেমন ছিল এই সেন্টেন্সটাকে যদি আমরা ইংরাজি করি তাহলে হবে ইট ইজ ইম্পসিবল ফর হিম টু জাম্প। তাহলে এই কথাটা যদি তুমি ইংরাজি করতে না পারো তাহলে তোমাকে এইটাকে ইংরাজি করতে হবে যেটা তুমি পারবে সহজে। এই কারণে আমি বলেছিলাম যে থেমে না থেকে সেন্টেন্সটা সহজ করে নাও, মানেটা তো একই দাঁড়ালো। সে লাফিয়ে উঠতে পারছে না, হি ক্যান নট জাম্প দেয়ার, মানে সে ওখানে লাফাতে পারছে না। দেখো, বাট দ্য স্টেপ ইজ সো হাই দ্যাট হি ক্যান নট জাম্প দেয়ার, সে ওখানে লাফাতে পারছে না মানেই লাফিয়ে পৌঁছতে পারছে না। তাহলে আবার এই সেন্টেন্সটার দিকে দেখো, এই সেন্টেন্সটার মধ্যেও একটুখানি জটিলতা আছে। তুমি একবার ভিডিওটা পজ করে চেষ্টা করো ইংরাজি করার, যদি আটকে যাও তখন তুমি আবার দেখো যে কিভাবে করতে হবে। তাই সে ফোন দিয়ে আঁটতে লাগলো, এই যে এখানে একটা ক্রিয়াপদ দেখতে পাচ্ছ, ফোন দিয়ে আঁটতে লাগলো, তার মানে এখানে একটা ক্লজ শেষ হয়ে যাচ্ছে। তাহলে সহজ পদ্ধতিটা দেখো, সহজ নিয়মটা বোঝো। যদি সেন্টেন্সের শেষে ক্রিয়াপদ থাকে তার মানে
ক্রিয়াপদ দিয়ে সেন্টেন্সটা শেষ হয়। তা তুমিও যখনই সেন্টেন্সের মাঝখানে কোনো ক্রিয়াপদ দেখতে পাবে, তুমি সেই অংশটাকে একটা আলাদা সেন্টেন্স ভেবে নিয়ে ওইখানে সেই অংশটাকে থামিয়ে দিতে পারো। তার মানে ওখানটা একটা ক্লজ বা ওটা একটা আলাদা সেন্টেন্সও তুমি করে নিতে পারো। তার মানে অন্য কোথাও ক্রিয়াপদ দেখলেই আমি বলবো এইখানে একটা পার্ট সেন্টেন্স শেষ হলো, অথবা একটা সেন্টেন্সের একটা ক্লজ এখানে শেষ হলো। এই পদ্ধতিটা তুমি অবলম্বন করলে, তাই সে ফন্দি আঁটতে লাগলো, এখানে একটা আমি ক্লজ শেষ করে নিচ্ছি। যে দেখো এখানে একটা যে লুকিয়েছিল, মানে একটা লিঙ্কার ছিল, কি করে ওই ছাগলটাকে খাওয়া যায়। খেয়াল করো, একে ইংরাজি অবশ্যই করা যায়, আমি তোমাকে সেটা শেখাবো, কিন্তু এই অংশটাতে দেখো সেইভাবে সাবজেক্ট ভার্ব সুন্দর করে সাজিয়ে দেওয়া নেই। ছাগলটাকে খাওয়া যায় বুঝলাম, শেষে ক্রিয়াপদ আছে, খাবার ইংরাজি রয়েছে। কে খাওয়া যায় নেই, কিন্তু কে খাবে, তা নেকড়ে খাবে, এখানে নেকড়ে সাবজেক্ট যে সে নেই এখানে। তাহলে কি করব, হয় যদি আমি এটাকে ইংরাজি করতে পারি করব, না পারলে করব কি না এই অংশটাকে পাল্টে নিয়ে এমন একটা সহজ বাংলা বলবো যার ইংরাজি আমি নিজে সহজেই করতে পারবো। এখান থেকে বলবো, তাই সে ফন্দি আঁটতে লাগলো, কি করে সে ওই ছাগলটাকে খাবে। দেখো, কি করে ওই ছাগলটাকে সে খাবে, খাওয়া যায়, এর বদলে তুমি বলতে পারো সে খাবে। তাহলেই দেখো এবার তুমি সাবজেক্ট আর ভার্ব এনে দিয়েছি, সাবজেক্ট আর ভার্ব, তুমি এবার ইংরাজি করতে পারবে। এসব প্রথম অংশটা থেকে শুরু করি। তাহলে আবার দেখে নিই এমন কোনো ওয়ার্ড আছে কি না যার ইংরাজি আমি জানি না। ফন্দি আঁটা, ফন্দি আঁটার মানে হলো প্ল্যান। তাহলে গল্পের এই অংশটাই দেখো এসে লাগলো, টেন্সের নিয়ম অনুযায়ী এটা পাস্ট টেন্স হওয়ার কথা, আমি পাস্ট টেন্সও করতে পারি। আর যেহেতু গল্পটা পুরোটাই প্রেজেন্ট টেন্সে রয়েছে, আমি প্রেজেন্ট টেন্স করে করে আসছি, আমি সেই জন্য একে প্রেজেন্ট টেন্সেই করছি। দেখো, তাই সো সে ফন্দি আঁটতে লাগলো, হি প্ল্যান্স বা হি বিগিনস টু প্ল্যান, হি প্ল্যান্স অর হি বিগিনস টু প্ল্যান হাউ টু ইট দ্য গোট। প্রথমে অরিজিনালি যে বাক্যটা বাংলায় ছিল তাকে ইংরাজি করলে হয় সো হি প্ল্যান্স অর বিগিনস টু প্ল্যান হাউ টু ইট দ্য গোট। এইবারে আমি পাল্টে সহজ করে দিলাম যখন, তখন সেন্টেন্সটা কি অংশটা দাঁড়াবে দেখো, এরপরে হাউ, কি করে, এর ইংরাজি হাউ, WH ওয়ার্ডগুলো ক্লজ বা সেন্টেন্সের সবসময় শুরুতে বসাতে হয়, যাকে এই প্রসঙ্গে পরে আবার আলোচনা করব। হি সাবজেক্ট ভার্ব, হাউ হি উইল ইট খাবে, সাবজেক্ট বললাম ভার্ব বললাম। এবার উল্টো দিকে আসবো, ওই ছাগলটাকে, দ্যাট গোট বা দা গোট। তাহলে সেন্টেন্সটাকে একটু সহজ করে নিলে তুমি সাবজেক্ট ভার্ব দিয়ে সহজেই করে নিতে পারছো। পরের সেন্টেন্সটা দেখো, নেকড়ে ছাগলটিকে ডেকে মোলায়েম স্বরে বলল, বলে সে কি কথাটা বলেছিল এটা একটা আলাদা কোটেশনের মধ্যে দেওয়া আছে, তাহলে ওটার ইংরাজি আলাদা বলবো। তাহলে এই অংশটার প্রথমে যখন ইংরাজি করব, সাবজেক্ট আগে ক্রিয়াপদ দেখব, বলল এটি হলো ভার্ব, কে বলল আমি একটু আগে লিখে দিয়েছিলাম যে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, তাহলে নেকড়ে বলল। এবার উল্টো দিকে আসব, তাহলে দ্য উলফ সেড মোলায়েম স্বরে, সফটলি, অথবা ইন আ সফট ভয়েস, সফটলি ছাগলটিকে ডেকে বলল, তার মানে ছাগলটিকে বলল। এই দেখো ডেকে কথাটা, এটার ইংরাজি এখানে না বললেও চলে, আর যদি বলতে হয় তাহলে ওটা এই যে একটা ডাকাতে একটা ভার্ব, ক্রিয়াপদ একটা, তার মানে এটাকে আমি দুভাবে বলতে পারতাম। তাহলে এই অংশটাকে আমি আগে শিখিয়েছি তোমাদের যে এই যে মাঝখানে ক্রিয়াপদ, বিশেষ করে একার যুক্ত এইরকম ক্রিয়াপদগুলো দেখলেই সেই অংশটাকে প্রথমে ইংরাজি বলে নিতে হবে। কলিং দ্য গোট, ছাগলটিকে ডেকে, দ্য ওলফ সেড সফটলি, এইভাবে বলতে হবে। অথবা এই অংশটাই যে বলেছি ক্রিয়াপদ দেখলেই তুমি সেই অংশটাকে একটা ক্লজ ভেবে একটা সেপারেট পার্ট তৈরি করে নিতে পারো। তাহলে কি হবে না, দ্য ওলফ কল্ড দ্য গোট অ্যান্ড সেড সফটলি, এইভাবে। তা যে কোনো একটা তুমি পদ্ধতি ফলো করবে। আমি বলছি কি এটা দেখো এই প্রয়োজনই নেই। দ্য ওলফ সেড সফটলি বলে কমা দিয়ে কোটেশনের মধ্যে, কে ওখানে ঘাস খাচ্ছ ভাই,
হু ইজ ইটিং গ্রাস দেয়ার ব্রাদার। তোমরা আমাকে অনেকেই এই কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো মানে প্রশ্নগুলোকে ইংরাজি করতে হয় আমাকে একটা ক্লাস নিতে বলেছো, আমি সময় পেয়ে উঠিনি। আমি সামনের সপ্তাহে এটা নিয়ে একটা ক্লাস নিয়ে তোমাদের দেখিয়ে দেবো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে কত সহজে ইংরাজিতে ট্রান্সলেট করা যায়। যাক এসো তাহলে, দ্য ওল্ফ সেড সফটলি হু ইজ ইটিং গ্রাস দেয়ার ব্রাদার। পর সেন্টেন্স দেখো। এতক্ষণ ধরে যারা দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে ক্লাসটি তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আর তুমি যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকনটিতে, আর যদি তুমি আমাদের চ্যানেলে যুক্ত হতে চাও, চ্যানেলের মেম্বার হতে চাও, তাহলে পাশের জয়েন বাটনটিতে ক্লিক করে তুমি মেম্বার হয়ে যেতে পারো। আমি তোমাদের জন্য স্পেশাল কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের ক্লাস মাঝে মাঝেই দিতে থাকবো। এবার দেখো, তোমার কি মরার কোনো ভয় নাই? আবার পরপর দুটো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু করতে হয়, যেটা আমি আলাদা একটা ক্লাসে বুঝিয়ে না দিলে তোমাদের পক্ষে একটু অসুবিধা হতে পারে। তোমার কি মরার কোনো ভয় নাই, এটাকে আমি যদি ধরে নিই এটা ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য নয়, তাহলে সে বাক্যটা কেমন হতো? তোমার মরার ভয় নাই। এটাকে ইংরাজি করলে কি হবে? ইউ আর নট অ্যাফ্রেড অফ ডাইং। ইউ আর নট অ্যাফ্রেড অফ ডাইং। ইন্টারোগেটিভ করলে কি হবে না, জাস্ট ওই যে প্রথম অক্সিলিয়ারি ভার্ব যেটা আর, ওইটা শুরুতে চলে যাবে। সেন্টেন্সে অবশ্যই এটাই মেন ভার্ব, ওইটা শুরুতে চলে যাবে। তাহলে কি হবে সেন্টেন্সটা দেখো, আর ইউ নট অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে ভীত, অফ ডাইং। আর ইউ নট অ্যাফ্রেড অফ ডাইং। ওই খাড়াই পাহাড় থেকে একবার পড়লে কেউ কি বাঁচে? তাহলে দেখো, একবার পড়লে একটা কন্ডিশন আছে, শর্ত আছে, যদি কেউ একবার পড়ে, তার মানে হলো যদি কেউ একবার পড়ে, এটা শর্ত বোঝাচ্ছে। তাহলে এটা একটা পার্ট, কেউ কি বাঁচে, এটার ইংরাজি হলো, যদি ইন্টারোগেটিভটা না থাকতো, কি নেই, কেউ বাঁচে মানে কেউ বাঁচতে পারে। এনিওয়ান ক্যান সারভাইভ। তাহলে ক্যান এনিওয়ান সারভাইভ অক্সিলিয়ারি ভার্বটিকে শুরুতে বসিয়ে দেবো। তাহলে এই অংশটার মধ্যে সাবজেক্টকে পড়লে, এটি তো ভার্ব বুঝলাম। সাবজেক্ট কি? কে পড়লে মানে যে কেউ, যে কোনো একজন যদি কেউই পড়ে, তাহলে এনিওয়ান অর ওয়ান, যে কেউ। তাহলে ইফ ওয়ান, পড়লে, পড়ে যাওয়ার ইংরাজি কি? ফল। ইফ ওয়ান ফলস ফ্রম দ্যাট স্টিপ মানে খাড়াই, হিল পাহাড়, কমা কেউ কি বাঁচে। তাহলে এখানে সাবজেক্ট নিয়েছি ওয়ান, তাহলে এখানে বলবো ক্যান হি সারভাইভ। একবার ওয়ান বলেছি ওই জন্য এখানে হি বললাম। এখানে হি মানে কিন্তু ওই ম্যাসকুলাইন ফেমিনাইন জেন্ডার ধরে নয়, এখানে হি কমন জেন্ডার। তাহলে সারভাইভ মানে বেঁচে যাওয়া, ক্যান হি সেভ হিমসেলফ। তো সারভাইভের বদলে এমনও বলা যায়, কিন্তু সারভাইভ কথাটা খুব ভালো কথা, আমি চাই তোমরা এটা মনে রাখো। আবার দেখো, এই অংশটা শুরুতেও বলা যেত, ক্যান এনিওয়ান সারভাইভ ইফ হি ফলস ফ্রম দ্যাট স্টিপ হিল, এইভাবেও বলা যেত। পরেরটা দেখো, তুমি বরং এখানেই নেমে এসো। বরং কথাটার ইংরেজি কি বলতো? র্যাদার। তুমি বরং এখানেই নেমে এসো, সেটাই ভালো হবে ভাই। এই দুটোকে একসঙ্গে যদি বলি একটা খুব ভালো ইংরেজি বলা যায়, ইউ বেটার কাম ডাউন হিয়ার ব্রাদার। আর যদি আমরা আলাদা আলাদা ইংরেজি করি তাহলে হবে, তাহলে এই হলো সাবজেক্ট, এই হলো ভার্ব। সাবজেক্টকে না তুমি, এই ইউ কাম ডাউন, তাহলে বরং কথাটা মাঝখানে বললে খুব ভালো হয়, শুনতে ভালো লাগে আর কি। ইউ রেদার কাম ডাউন, এই যে নেমে আসার ইংরেজি কাম ডাউন হেয়ার, ইউ রেদার কাম ডাউন হেয়ার, সেটাই ভালো হবে। দ্যাট উইল বি বেটার, দ্যাট উইল বি বেটার। একসঙ্গে হলে কি বলেছিলাম? ইউ বেটার কাম ডাউন হেয়ার ব্রাদার। এনিওয়ে, পরের সেন্টেন্স দেখো আবার,
আশা করছি যেভাবে আমি বাংলা সেন্টেন্সগুলোকে ইংরাজি তোমাদের করতে শেখাচ্ছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তোমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্লাসটিকে আরও অনেকের কাছে ছড়িয়ে দেবে, তোমাদের বন্ধু বা আত্মীয়দের কাছে পৌঁছে দেবে, যাতে তারাও সহজেই এই ট্রান্সলেশন শিখে ইংরাজি বলতে এবং লিখতে পারে। বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের কাছে ইংরাজিকে সহজ করে তোলাই কিন্তু আমাদের প্রধান লক্ষ্য। এবার দেখো, আমি বেশ কয়েকটা সেন্টেন্স একসাথে লিখে নিয়েছি, এগুলোকে এবার ইংরাজি করি। নেকড়ের উদ্দেশ্য ছাগলটিকে নিচে নামানো। দেখো, বলেছি আমি আগেই যে ক্রিয়াপদ না থাকার মানে হলো ওখানে একটা প্রেজেন্ট টেন্সের বি ভার্ব আছে, মানে এম ইজ আর। তাহলে নেকড়ের উদ্দেশ্য হলো, হলো এটি হলো ক্রিয়াপদ। সাবজেক্ট কই? কে হলো? নেই। তাহলে এই সেন্টেন্সটি কিন্তু একেবারে সহজ সাবজেক্ট ভার্ব অবজেক্টে যে সাজানো বাক্য তার মধ্যে পড়ে না। এটাকে ইংরাজি করা যায়, দ্য গোল অফ দ্য ওল্ফ ইজ টু ব্রিং ডাউন দ্য গোট। এইভাবে বলা যায়, খুব সুন্দর ইংরাজি এটা। দ্য গোল উদ্দেশ্য, পারপাস, দ্য পারপাস, দ্য গোল অফ দ্য ওল্ফ ইজ টু ব্রিং ডাউন দ্য গোট, এভাবে বলা যায়। আর যদি তুমি সেটা না পারো তাহলে আমি এই অংশটাকে পাল্টে নেব, নিয়ে সাবজেক্ট ভার্ব নিয়ে আসব। কি হবে তাহলে? নেকড়েটি চাইছিল ছাগলটিকে নিচে নামাতে। দেখো, ভার্ব চাইছিল ক্রিয়াপদ, কে চাইছিল? নেকড়েটি। তাহলে আমি বারবার বলছি, যদি সেন্টেন্সটা কঠিন লাগে তাহলে একটুখানি পাল্টে নাও। সব সময় সবাই তো আমরা একই রকমভাবে বাংলা বাক্য বলি না, পাল্টে নিলেই বা অর্থটা ঠিক থাকলেই চলবে। এটা যদি তুমি আমার থেকে শিখতে পারো তাহলে খুব দ্রুত তুমি ইংরাজি শিখছো। দ্য গোল বা দ্য পারপাস অফ দ্য উলফ ইজ টু নিচে নামানো, ব্রিং ডাউন, ব্রিং ডাউন দ্য গোট। এইভাবে সেন্টেন্সটা অবশ্যই বলা যায়। আর কি বলতে বলেছি? এই অংশটাকে না হলে পাল্টে নাও। নেকড়েটি চাইছিল, দেখো নেকড়েটি চাইছিল, দেখো আমি সাবজেক্ট ভার্ব এনে দিয়েছি, এই হলো ভার্ব, কে চাইছিল? সাবজেক্ট। তাহলে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট তো আসতে হবে, তবে তো সেন্টেন্সটা তোমার সহজ লাগবে। দেখো, তাহলে দ্য উলফ সহজ করে নেওয়ার পরে যদি ইংরাজি করো, দ্য উলফ ওয়ান্টেড চাইছিল, বা ওয়ান্টস, প্রেজেন্ট টেন্সে বললে ওয়ান্টস, যেহেতু প্রেজেন্ট টেন্সে বলছি, ওয়ান্টস টু ব্রিং ডাউন দ্য গোট। দেখো এখন সেন্টেন্সটা কত সহজ হয়ে গেছে। তাহলে কঠিন লাগলে তুমি এইভাবে সহজ করে নেবে। কিন্তু ছাগলটি কোনো উত্তর দিচ্ছে না অথবা নেমে আসছে না, দুটোতেই না আছে, এটাও করছে না ওটাও করছে না। এই ক্ষেত্রে আমরা নেইদার নট দিয়ে আমরা সেন্টেন্সটা বলতে পারি, দ্য গোট নাইদার রিপ্লাইজ নর কামস ডাউন, এইভাবে বলতে পারি। আর তা না হলে কি বলবো? দ্য গোট ডাজ নট রিপ্লাই অ্যান্ড হি ডাজ নট কাম ডাউন, এইভাবেও বলতে পারি। তাহলে এই নাইদার নট দিয়ে বলাটাই বেশি ভালো। তাহলে এটা আমি আর লিখছি না, তোমরা বুঝতেই পারছো। দ্য গোট নাইদার রিপ্লাইজ, প্রেজেন্ট টেন্সে বলছি, উত্তর দেওয়া, রিপ্লাইজ কেন হচ্ছে বুঝতে পারছো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নর কামস ডাউন। তাহলে এটা হয়ে গেল। এবার দেখো, তার ফন্দি বুঝি বিফল হয়ে যায়। মানে কি? যে বুঝি, তার মানে হলো এগুলো হলো অর্নামেন্টাল ওয়ার্ড, যেগুলো সেন্টেন্সে প্রথমেই প্রয়োজন নেই, বাদ দাও, দিয়ে সেন্টেন্সটা সহজ করে নাও। তার ফন্দি বিফল হয়ে যায় মানে তার ফন্দি ব্যর্থ হলো। হিজ প্ল্যান ফেলস, তার ফন্দি ব্যর্থ হয়ে গেল। তাই শেষ চেষ্টা করে বলল, ওখানে খুব হাওয়া, নেমে এসো, এখানেও অঢেল ঘাস। বুঝতে পারছো? তাহলে এই অংশটা আগে করে নিই। তাই শেষ চেষ্টা করে বলল, দেখো মাঝখানে আবার একটা ক্রিয়াপদ। তাহলে দুটো উপায়, হয় ওটাকে শুরুতে লিখে শুরু করব, আর তা না হলে ওখানে একটা ব্রেক নেব। তাই সে শেষ চেষ্টা করলো এবং বলল, তাই সে শেষবারের মতো চেষ্টা করলো এবং বলল। সো হি ট্রাইড ফর দ্য লাস্ট টাইম and said
মানে ওখানে খুব জোরালো হাওয়া বইছে। আ স্ট্রং উইন্ড ইজ ব্লোয়িং দেয়ার। আশা করি এই অংশটা বুঝতে পেরে গেছো। নেমে এসো, প্লিজ কাম ডাউন। এখানেও অঢেল ঘাস। তার কোনো স্থানে কিছু একটা আছে বোঝালে দেয়ার দিয়ে শুরু করতে হয়, ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে। দেয়ার ইজ আ লট অফ গ্রাস হেয়ার টু। দেয়ার ইজ কেন বললাম? অনেক ঘাস। না, এগুলো তো আনকাউন্টেবল নাউন, গোনা যায় না, ওই জন্য ওগুলো সবসময় সিঙ্গুলার হয়। যেগুলো গোনা যায় না ওগুলো সবসময় সিঙ্গুলার। যে কোনো লিকুইড তরল পদার্থ ওই জন্য সবসময় সিঙ্গুলার হয়। তাহলে দেয়ার ইজ আ লট অফ গ্রাস হেয়ার টু, এই অংশটা আমি তাহলে এই সেন্টেন্সটা আমি লিখে দিই। বুঝতে পারছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ডু ইউ আন্ডারস্ট্যান্ড অথবা ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি কি বুঝতে পারছো? ডু কেন এলো? বুঝতে পারার ইংরাজি হলো তুমি বুঝতে পারছো। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অথবা ইউ আন্ডারস্ট্যান্ড। যদি আমি বলি ইউ আন্ডারস্ট্যান্ড তাহলে সেন্টেন্সটায় অক্সিলিয়ারি ভার্ব নেই, ওই জন্য অক্সিলিয়ারি ভার্বটাকে তো ইন্টারোগেটিভ প্রশ্ন করতে গেলে শুরুতে নিয়ে আসতে হবে, অক্সিলিয়ারি নেই, ওই জন্য ডামি অক্সিলিয়ারি নিয়ে আসেছি আমি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড। আর যদি তুমি ইংরাজি করতে তুমি বুঝতে পারছো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, তাহলে হতো ক্যান, ওই যে অক্সিলিয়ারি ভার্ব আছে, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড, ওকে শুরুতে নিয়ে আসতে। আশা করছি এই পর্যন্ত খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। পরের অংশটা দেখো আবার। ছাগল সবই বুঝতে পারছে। বুঝতে পারছে ভার্ব, কে না ছাগল, এই হলো সাবজেক্ট। দ্য গোট আন্ডারস্ট্যান্ডস এভরিথিং। আন্ডারস্ট্যান্ডস, এবার ভার্ব লিখবো সাবজেক্টের পরে, আন্ডারস্ট্যান্ডস এভরিথিং। তার না বোঝার কিছু নেই। দেখো এই সেন্টেন্সটাই কোনো সাবজেক্ট নেই, তাহলে দেয়ার ইজ নাথিং, দেয়ার ইজ নাথিং সাবজেক্ট না থাকলেই ওই ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইটের প্রসঙ্গ এসে যায়। দেয়ার ইজ নাথিং হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড, হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড। দেয়ার ইজ নাথিং দ্যাট হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড, এমন কিছুই নেই যে সেটা বুঝতে পারছে না। অথবা এটার মানেই হলো সে সব কিছুই বুঝতে পারছে। এই যে ছাগল সবই বুঝতে পারছে, হি আন্ডারস্ট্যান্ড এভরিথিং, তাহলে এই সেন্টেন্সটারই কিন্তু না বললেও চলতো, এই সেন্টেন্সটা না বললেও চলতো। যাকে বললে তোমাকে এইভাবে বলতে হবে, তুমি যখন স্টোরি বলবে তখন এইরকম সেন্টেন্স বলবে না। এর পরের দিন থেকে আমরা শিখব যে কিভাবে একটা গল্প পড়ে বুঝে নিয়ে এবারে নিজে নিজে বলতে হয়। এইটা আমরা কিন্তু আস্তে আস্তে এবার শিখব। উপর ধাপ থেকে সে চেঁচিয়ে বলল, উপরের ধাপ থেকে সে চেঁচিয়ে বলল, তা চেঁচানো মানেই চেঁচিয়ে বলা মানেই সাউট, এর ইংরাজি হলো সাউট। হি সাউটেড ফ্রম দ্য আপার স্টেপ, উপরের ধাপ, হি সাউটেড সে বলল, এই হলো ভার্ব, এই হলো সাবজেক্ট। হি সাউটেড ফ্রম দ্য উপরের ধাপ, আপার স্টেপ, or from the top step, from the upper step। ভাই নেকড়ে, ব্রাদার উল্ফ, কমা, আচ্ছা এটা এপটা ভালো করে লিখি। তুমি আমার আহারের জন্য ব্যাকুল হচ্ছ। আচ্ছা ব্যাকুল হওয়ার ইংরাজি কি? ওয়ারি, অ্যাংসাস, ওয়ারিও বলতে পারো, আর অ্যাংসাস, ANXIOUS। আর আহার মানে ফুড, খাবার। তুমি আমার আহারের জন্য ব্যাকুল হচ্ছ না তোমার আহারের জন্য ব্যাকুল হচ্ছ? আর ইউ অ্যাংসাস ফর মাই ফুড অর আর ইউ অ্যাংসাস ফর ইয়োর ফুড? তাহলে যদি একটা যে কোনো অংশ তোমার আহারের বা আমার আহারের জন্য ব্যাকুল হচ্ছ, ব্যাকুল হওয়ার ইংরাজি অ্যাংসাস। ওই যে হওয়া, হযুক্ত ক্রিয়াপদ, আমি শিখিয়েছিলাম যে কিভাবে এই যে বিভাগগুলোর বাংলাগুলো কিভাবে বুঝতে হয়, এগুলো হযুক্ত সাধারণত হয়। ব্যাকুল হচ্ছ হওয়া বোঝাচ্ছে, তাহলে ইউ আর অ্যাংসাস ফর ইওর ফুড, এই অংশটা একে যখনই ইন্টারোগেটিভ প্রশ্নবোধক করছি তাহলে বলবো আর ইউ অ্যাংসাস ফর ইওর ফুড ব্রাদার উলফ? আর ইউ অ্যাংসাস ফর, প্রথমে ছিল আমার আহার,
ফর মাই ফুড, অর আর ইউ অ্যাংসাস ফর ইয়োর ফুড, এটাকে সংক্ষেপে বলা যায় অর ফর ইয়োর্স, মানে ফর ইয়োর ফুড। বলো দেখি, টেল মি। ব্যাস, তাহলে সেন্টেন্সটা ফাইনালি কি দাঁড়ালো? হি শাউটেড ফ্রম দ্য আপার স্টেপ, ব্রাদার উলফ আর ইউ অ্যাংসাস ফর মাই ফুড অর ফর ইয়োর্স, টেল মি। মানে দেখো, এইভাবে আমরা একটা গোটা স্টোরিকে আজকে ইংরেজিতে ট্রান্সলেট করে ফেলেছি। এই যে স্টোরিটা অরিজিনাল যে বই থেকে, এটাও আমি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে মিলিয়ে নেবে। তাহলে কঠিন কঠিন কথা বা সেন্টেন্স থাকলে তাকে সহজ করে নিয়ে কিভাবে ট্রান্সলেট করতে হয় সেটা নিশ্চয়ই তোমরা শিখতে পারছো ক্রমশ। আমি আরও এই ধরনের ভিডিও নিয়ে আসবো ক্রমশ, আর সঙ্গে গ্রামার রাইটিংয়ের ভিডিও আর স্পোকেন ইংলিশের কোর্স তো চলছেই। আর যারা এই চ্যানেলের মেম্বারশিপ নিচ্ছ, মানে জয়েন করছো, আমি তোমাকে আরও অনেক রকমভাবেই সাহায্য করতে পারবো। আজকের ক্লাস এখানেই শেষ করলাম, পরের ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।